স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আন্তঃব্যাংক লেনদেন যোগ হলো নতুন এক মাত্রা। এখন থেকে মুহূর্তের মধ্যেই এক ব্যাংকের চেকের টাকা পৌঁছে যাবে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস নামে নতুন এই ক্লিয়ারিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান এ পদ্ধতি চালু করেন। আজ আমরা আলোচনা করব আন্তঃব্যাংক লেনদেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ। জনাব জাহিদ এবং জনাব হালদার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব জাহিদ, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকে যে লেনদেন ব্যবস্থা চালু করলো, এর ফলে আসলে কি নতুন ব্যবস্থা হলো? আমরা মুহূর্তেই বলছি ব্যাংকের এখন টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পৌঁছে যাবে, একটু বলবেন কি বিষয়ে বিস্তারিত? তো আগে আমরা যদি আন্তঃব্যাংক লেনদেনের কথা চিন্তা করি, তবে আমাদের যে অ্যাভেলেবল অপশনগুলো ছিল সেগুলো হচ্ছে চেক ক্লিয়ারিং এবং ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। যে দুটো ব্যবস্থায় আমাদেরকে টাকা পেতে একদিন অপেক্ষা করতে হতো। জি। তো এই আরটিজিএস ব্যবস্থা বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ব্যবস্থা চালু করার মাধ্যমে আমরা মুহূর্তেই এক ব্যাংকের গ্রাহক অন্য একজন ব্যাংকের গ্রাহককে টাকা হস্তান্তর করতে পারছে। এবং এর মাধ্যমে আমরা কেবলমাত্র একে বলছি যে হাই ভ্যালু এবং টাইম ক্রিটিক্যাল পেমেন্টস, অর্থাৎ যে সমস্ত পেমেন্ট আপনার এখনই দেওয়া প্রয়োজন সেগুলোই আপনি এতে দিতে পারছেন এবং এর ভ্যালু হতে হবে লোকাল কারেন্সিতে কমপক্ষে 1 লক্ষ টাকা। এছাড়া লোকাল কারেন্সির পাশাপাশি আমরা এখানে 5টি ভিন্ন ভিন্ন ফরেন কারেন্সিতেও লেনদেন করতে পারছি। আচ্ছা, এর ফলে এখন বলছেন যে সর্বোচ্চ 1 লক্ষ টাকার লেনদেন, সর্বনিম্ন 1 লক্ষ টাকা লেনদেন সম্ভব আর কি। জনাব হালদার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এর ফলে কমার্শিয়াল ব্যাংকগুলো আসলে কিভাবে লাভবান হচ্ছে? বেসিক্যালি কমার্শিয়াল ব্যাংকগুলো লাভবান হচ্ছে না, আমাদের এখানে লাভবান হচ্ছে কিছু। আচ্ছা, তো লাভবান যারা হচ্ছে সেটা হচ্ছে গ্রাহকরা। যেমন আপনি যদি ধরেন আপনি আপনার একটা পার্টিকে আপনি পেমেন্ট দিলেন, তো আগে কি হতো ধরেন আমরা যদি এটা অন্য আরেকজনের নামে একটা চেক দিতেন আপনি, তাহলে কি হতো, আপনি আজকে একটা চেক ইস্যু করতেন, নর্মালি সে যদি খুব কুইক পেতো তাহলে তারপরের দিন লাস্ট আওয়ারে সে ফান্ডটা তার অ্যাকাউন্টে পেতো, সে ইউজ করতে পারতো না। বেসিক্যালি ব্যাংকিং সিস্টেম এই ফান্ডটাকে 2 দিন খেয়ে ফেলতো। তো তার এই 2 দিনের এটার কোনো ইউটিলাইজেশন ছিল না। বাট এটা যদি তার বড় ফান্ড হতো তাকে কিন্তু এই 2 দিনের ইন্টারেস্ট পে করতে হতো। বাট এখন যেটা হচ্ছে যে আপনাকে ইউ ডোন্ট হ্যাভ এনি লস, মানে টাইম লসটা নাই। আমাদের এখন নিয়মটা হচ্ছে যদি আরটিজিএস এ কোনো পেমেন্ট হয় উইদিন 1 আওয়ার টাইম আপনার পেইড ব্যাংক থেকে যে পাচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 1 ঘন্টার ভিতর তার অ্যাকাউন্টে গিয়ে হিট করবে। আচ্ছা, সো তার মানে হচ্ছে যে আপনার এই আগে যে লসটা ছিল সেটা নাই। তার মানে আমি আপনাকে একটা পেমেন্ট দিলাম, আপনি কিন্তু 1 ঘন্টার ভিতরেই টাকাটা আপনার পেমেন্ট পারপাসে ইউজ করতে পারতেছেন। আগের দিন যেটা হতো যেটা 2 দিন মাঝখানে থেকে যেত। সো বেসিক্যালি এটা কমার্শিয়াল ব্যাংকের জন্য লস, বিকজ আমরা যেটা হচ্ছে ইন প্রসেসে যে টাকাটা থাকতো আমরা টেকনিক্যালি এটার ইন্টারেস্ট পেতাম। আচ্ছা, এখন আপনার এই ইন্টারেস্টটা পাবো না। সো ওই দিক থেকে হিসাব করলে এটা বেসিক্যালি কাস্টমাররা বেনিফিটেড হবে, বিকজ দে উইল হ্যাভ বেটার ইউটিলাইজেশন অফ দেয়ার ফান্ডস। সো তাদের ট্রেজারি ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক ইজি হবে। ধন্যবাদ জনাব হালদার। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জাহিদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এর আগে ছিল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তারপরে করা হলো রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার, এখন করা হলো। ভবিষ্যতে ফান্ড ট্রান্সফার বা ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিকায়ন করবার জন্য বাংলাদেশ ব্যাংক আসলে নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, আমরা 2010 সাল থেকে আসলে এই পেমেন্ট সিস্টেমস আধুনিকায়নের লক্ষ্যে কাজ করে আসছি। তো 2010-এ আমরা চালু করি চেক ক্লিয়ারিং, অটোমেটেড চেক ক্লিয়ারিং সিস্টেম বা BACPS। 2011-তে আমরা চালু করলাম ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। আচ্ছা, এবং আপনি জেনে থাকবেন যে 2012-তে আমরা আরেকটা লো ভ্যালু পেমেন্ট সিস্টেম চালু করি, যেটার নাম NPSB বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, যেখানে আমরা কার্ড বেসড ট্রানজ্যাকশনগুলোকে আমরা স্ট্রিমলাইনিং করি এবং এর মাধ্যমে আমরা একটা ইন্টারঅপারেবিলিটি অ্যাচিভ করি। অর্থাৎ আপনি যদি আগে দেখে থাকতেন যে আপনি একটা সুপার শপে গেলে অনেকগুলো POS টার্মিনাল অর্থাৎ পয়েন্ট অফ সেলস টার্মিনাল আপনি কাউন্টারে দেখে থাকবেন, তো এখন আপনি কিন্তু মানে আমাদের এই NPSBর আওতায় সবগুলো ব্যাংক এসে যাবার পরে আপনি একটা POS টার্মিনাল দিয়েই যে কোনো ব্যাংকের কার্ড আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বা পেমেন্ট করতে পারেন। পাশাপাশি ATM এর কথাও যদি ধরেন, আগে আপনি দেখে থাকবেন যে একই পয়েন্টে বিভিন্ন ব্যাংকের ATM ছিল, হ্যাঁ, এবং একটা ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের ATM অ্যাকসেপ্ট করতো না। কিন্তু NPSB চালু করার ফলে এখন যে কোনো ব্যাংকের কার্ড যে কোনো ATM-ই চার্জ করা যাচ্ছে, অর্থাৎ যে কোনো ব্যাংকের গ্রাহক অন্য ATM থেকে একটা চার্জ দিতে হচ্ছে গ্রাহক, জি, একটা সামান্য চার্জ 10 টাকা করে ব্যাংকের যেই কার্ড হোল্ডার ব্যাংক এর গ্রাহক তাকে দিতে হচ্ছে, কারণ একটা ওভারহেড কস্ট আসলে রয়ে যায়। তো এরপরে আমরা কিন্তু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু করেছি, আপনারা জেনে থাকবেন
এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এখন বাংলাদেশ মানে বিশ্বে একটা মানে একটা উদাহরণের মতো সৃষ্টি করেছে, যে এত গ্রাহক সংখ্যা এবং লেনদেনের দিক দিয়ে এখন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় শীর্ষে রয়েছে। কাজেই রিটেইল পেমেন্টের কাজগুলো এভাবে হয়েছিল। এখন গত 29শে অক্টোবর, আপনি যেটা আগেই বলেছেন, যে 29শে অক্টোবর আরটিজিএস ব্যবস্থা চালু করার মাধ্যমে আমরা হাই ভ্যালু পেমেন্ট সিস্টেমসের আধুনিকায়নের কাজটা শেষ করলাম। যে এর মাধ্যমে আমরা একটা অধ্যায় শেষ করে ফেললাম। এরপরে হয়তো আরও অন্যান্য আধুনিক পেমেন্টগুলো আসবে। এখন পৃথিবীর অন্যান্য উন্নত দেশে বা আমাদের আশেপাশের দেশে যে সমস্ত পেমেন্ট পদ্ধতিগুলো চালু আছে, বাংলাদেশে এই মুহূর্তে সেইগুলো চালু হয়ে গেল। যেটা ভালতার, যখন বাংলাদেশ ব্যাংক পেমেন্টের ক্ষেত্রে আধুনিকায়ন করলো, তখন ব্যাংকগুলো নতুন টেকনোলজি আনবার ক্ষেত্রে আসলে কতটা এগিয়ে আছে? নতুন যেগুলো প্রাইভেট ব্যাংক সেগুলো হয়তো এগিয়ে আছে, কিন্তু ওভারঅল ব্যাংকিং সেক্টর আসলে কি অবস্থা যদি আপনি বলতেন? এমনি ধরেন আমাদের এখানে টেকনোলজি বেস সেটা আপনি যদি কথা ধরেন, সেটা হচ্ছে যে আপনার হার্ডওয়্যার রিপ্লেসমেন্টটা ইজি, কম্প্যাটিবলি ইজি, সো দ্যাট ইজ ওয়ান পার্ট ইন হার্ডওয়্যার। Regarding the software, this is an issue that you have to update each and every day, because requirement change হচ্ছে, আপনার নতুন নতুন অপশন আসতেছে, সো আপনার টেকনোলজি বেজে আপনাকে ওই জায়গাটা আপনাকে সবাইকে ইউ হ্যাভ টু চেঞ্জ ইট এভরি ডে। কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে ধরেন এখন থেকে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ব্যাংক যারা আছে, তাদের অনেকেই যে সফটওয়্যার থেকে বা যে ইসেতে প্ল্যাটফর্মে তারা শুরু করেছিল, ওই প্ল্যাটফর্মগুলো আপনার অবসোলেট হয়ে গেছে। আচ্ছা, সো সেই জন্য কাউকে কাউকে হয়তো দেখা যাবে যে আপনার ওভার এ পিরিয়ড অফ টাইম দেখা যাবে যে আপনাকে এইটা তাদেরকে যে সিস্টেম আছে বা নেটওয়ার্ক যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে। ইটস ভেরি মাচ ন্যাচারাল, রাইট। বাট ইস্যুটা হচ্ছে যে আপনার টেকনোলজি এমন একটা জিনিস, ইট চেঞ্জেস ইন এভরি ইয়ার। সো পৃথিবীতে কোথাও কোনো ব্যাংকই বলতে পারতেছে না আই হ্যাভ দ্য লেটেস্ট টেকনোলজি। সো ইটস অ্যান ইভলভিং প্রসেস, এটা কন্টিনিউ করবে। বাট দ্য গুড থিং ইজ দ্যাট যে আমাদের এখানকার যে ব্যাংকগুলো আছে তারা আমরা রিকোয়ারমেন্টের চাইও একটা লেভেল আগায় থাকতে পারতেছি। যেমন ধরেন আপনার আরটিজিএস চালু হয়েছে, আপনার কিন্তু কোনো ব্যাংক বলে নাই যে আমি এই যে লেটেস্ট পেমেন্ট সিস্টেম আছে আমি আমার সিস্টেমের সাথে এটা ইন্টিগ্রেট করতে পারতেছি না, বা আমি আমাকে পুরো সফটওয়্যার চেঞ্জ না করলে আমার এটা নিতে পারবো, আমার সময় লাগবে বা এটা। সো ওনাদের দেওয়া মিনিমাম টাইমের ভিতরে কিন্তু সবগুলি ব্যাংকে এই কাজটা করে ফেলছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি, যে আমাদের টেকনোলজিক্যাল আমরা যে অ্যাডাপ্টেশনের যে অ্যাবিলিটিটা আছে, দ্যাটস ভেরি হাই। এবং আমরা সোফার সবগুলো ব্যাংকই যে লেটেস্ট যে টেকনোলজিগুলো আসতেছে আমরা অ্যাডাপ্ট করে নিতে পারতেছি। সো দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট ফ্রম আওয়ার সাইড। ধন্যবাদ জনাব হালদার। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব জাহিদ। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশে একটি বড় সাফল্য এসেছে সাম্প্রতিক সময়ের মধ্যে, কিন্তু আমরা যদি বলি মোবাইল ব্যাংকের ক্ষেত্রে একটা বড় বাধা, আমি যদি আপনাকে জানতে চাই যে ইন্টার কানেক্টিভিটি নেই। আমি যদি একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খুলি, আমি আরেকটি ব্যাংকে কিন্তু সেই টাকা ট্রান্সফার করতে পারছি না, এবং এটা কিন্তু একটা বড় বাধা মোবাইল সার্ভিসের সত্যিকার অর্থে জনপ্রিয়তা হবার জন্য, সত্যিকার অর্থে পেনিট্রেশন বাড়বার জন্য। সেইখানে কি আপনারা রেগুলেটর থেকে কোনো কাজ করবার বলে চিন্তা করছেন কিনা আসলে, বা করবেন কিনা? জি, আপনি একটা খুব ভালো প্রশ্ন রেজ করেছেন। এটা রাইটলি পয়েন্টেড আউট যে এই বিষয়টার জন্য আমরা গ্রাহকদের কিছুটা হলেও অসুবিধার সৃষ্টি হচ্ছে, এবং আমরা অলরেডি এই বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং আমরা সব মোবাইল প্রোভাইডারদের নিয়ে বসেছি, এবং এই লক্ষ্যে একটা কমন প্ল্যাটফর্ম কিভাবে করা যায়, এটা এনপিএসবির আওতায় আমরা একটা অপশনও রেখেছি যে মোবাইল ব্যাংকিংগুলো আমরা ইন্টারঅপারেবল করব। কাজেই আমরা আশা করছি যে খুব অল্প সময়ের ভিতরে, হয়তো 1-1.5 বছরের ভিতরে আমরা এই ব্যবস্থাটাও চালু করতে পারবো, যেখানে আপনার একটা মোবাইল ব্যাংকিং গ্রাহক আরেকজন মোবাইল ব্যাংকিং গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে সক্ষম হবে। এখন যেটা দেখা যায় যে যারা বড় অপারেটর, যারা হয়তো প্রথমে এসছে, ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পেয়েছে, তাদের সাথে কিন্তু যারা নতুন তারা পেরে উঠছে না। কিন্তু এখানে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, এবং এই দায়িত্বটা আসলে রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা আসলে বর্তায়। মোবাইল ব্যাংকিংয়ের যে কথা নাম বলছিলাম আমরা, তখন মোবাইল ব্যাংকিংয়ের গ্রোথ মানে বাড়ানোর জন্য আসলে আর কি করণীয় আছে, বা চ্যালেঞ্জটা কোথায়, আসলে বাধা কোথায়? এখানে দুইটা ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের আপনার যে এখন যে আপনি ওনাকে প্রথম যে কোশ্চেনটা করলেন যে আমরা একটা ব্যাংকের থেকে আরেকটা ব্যাংকে দেওয়ার জন্য যে একটা নতুন প্ল্যাটফর্ম বা ইস্যু যেটা আছে, আমার কাছে আমাদের কাছে সেটা সবচেয়ে বড় ইস্যু যেটা মনে হয় ইজ দ্য সিকিউরিটি অফ দ্য ট্রান্সফার। আচ্ছা, সো বিফোর গোয়িং ইনটু যে আমি একটা ব্যাংকের সাথে আপনি আরেকটা ব্যাংকে তখনই দিতে পারবেন আপনি যখন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনি আরেকটা ব্যাংকের সাথে কানেক্টেড থাকতে পারবেন। মানে ইউনিট সাম শর্ট অফ কানেক্টিভিটি, এন্ড সেই কানেক্টিভিটির ইস্যুটা আসতেছে তখন সিকিউরিটির কোশ্চেনটা আপনার ইজ এ ভেরি বিগ ইস্যু। আচ্ছা, যে সিকিউরিটির ইস্যুটাতে যতক্ষণ পর্যন্ত না অ্যাড্রেস করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে যাওয়াটা হবে না। আমি পার্সোনালি ফিল করি দ্যাট বিফোর গোয়িং ইনটু মোবাইল কানেক্টিভিটি অ্যান্ড আদার যেটা আছে, দ্য সিকিউরিটি অফ দ্য ট্রানজ্যাকশনস
also that security of the customer should be looked into properly. যে জায়গাটা ইনফ্যাক্ট আমাদের এখানে আমার বিশ্বাস যে আমরা যখন লেটেস্ট টেকনোলজিগুলো নিয়ে আসছি, আপনি জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে দ্য ফ্রডস অ্যান্ড হ্যাকিংস অ্যান্ড আদার থিংস আর ভেরি বিগ ইস্যু। সো দিস ইস্যুস উইল বি কামিং ইন। সো আনলেস দোজ ইস্যুস আর অ্যাবজর্ব প্রপারলি, ইটস বেটার দ্যাট উই শুড টেক সাম পজ অ্যান্ড টাইম। আমার পার্সোনাল ভিউ হচ্ছে। অ্যাবসলিউটলি। আমি যদি সিকিউরিটির কথা বলি, মোবাইল ব্যাংকের বাইরেও আমরা যখন নতুন যে রিয়েল টাইম ট্রানজাকশনের কথা বলছি, এক্ষেত্রেও কি কোনো ঝুঁকি আছে? হ্যাঁ, যে কোনো মানে টেকনোলজি বেসড প্ল্যাটফর্মে ঝুঁকি থাকবে, এটাই স্বাভাবিক। জি। তবে সেটা ঠিক মতো অ্যাড্রেস করা হচ্ছে কিনা সেটাই বিষয়। আমরা যদি একটু আপনাদের অবগতির জন্য বলি যে আমরা ইন্টারনেট ব্যাংকিংটা অনুমোদন দিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে, যে ব্যাংকগুলো ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে পারবে। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা ইনস্ট্রাকশন ব্যাংকগুলোকে দিয়েছি, সেখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ এই ট্রানজ্যাকশনগুলো যাতে সিকিউরড এবং সেফভাবে যে ট্রানজ্যাকশনটা করছে তার কাছ থেকে এসেছে, সেটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক এই ট্রানজ্যাকশনটা অ্যাকসেপ্ট করবে না। তো এই ধরনের লেটেস্ট টেকনোলজিগুলো আমরা নিয়ে আসছি দেশে, যাতে করে আমরা এই ধরনের ট্রানজ্যাকশনের সাথে ইনহেরেন্ট যে রিস্কগুলো আছে সেগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। তো এইভাবে আমরা যে 29 তারিখে গো লাইভে গেলাম আরটিজিএস ট্রানজ্যাকশন, সেখানেও কিন্তু আমরা যে ট্রানজ্যাকশনটা দিয়ে শুরু করলাম সেটাও কিন্তু একটা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জেনারেটেড ট্রানজ্যাকশন, কাজে সেটা সেফলি সিকিউরলি এই আরটিজিএস এর মাধ্যমে রিসিভিং ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে পোস্টেড হয়েছে। কাজেই আমরা যদি ঠিকমতো রিস্কগুলো অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় না যে এই যে মানে এই রিস্কগুলো আসলে ইনহেরেন্ট থাকবে। জনাব জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি আন্তঃব্যাংক লেনদেন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ। যেরকম জাহিদ এবং প্রশান্ত হালদার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। যেটা হালদার, আপনার কাছে একটু বিষয় জানতে চাচ্ছি ব্যাংকিং সেক্টরের অন্য বিষয় নিয়ে। আমরা যখন বলছি বাংলাদেশের ব্যাংকগুলোতে অনেক লিকুইডিটি, অলস অর্থ পড়ে আছে, তখন একই সাথে আমরা দেখছি যে বিদেশ থেকে বাংলাদেশের উদ্যোক্তারা, এন্টারপ্রেনাররা লোন নিচ্ছেন। এই ফলে বাংলাদেশের যে শিডিউল ব্যাংকগুলোতে যে অর্থ জমা আছে, তারা আসলে ইনভেস্ট করতে চায়, তারা তো আসলে ইনভেস্টমেন্টে লাগাতে চায়। এটা কি তাদের জন্য বাড়তি ঝুঁকি হচ্ছে কিনা, বাড়তি প্রেশার তৈরি করছে কিনা কাদের উপরে? ব্যাংকগুলোর প্রতি, যাদের কাছে অলস অর্থ পড়ে আছে? স্যার ডেফিনেটলি আপনার যেটা হচ্ছে যে এটা আমাদের জন্য একটা প্রেশার, বিকজ আমাদের কাছে ফান্ড আছে, আমরা ইনভেস্ট করতে পারছি না। সো ডেফিনেটলি একটা প্রেশার। বাট ইস্যুটা হচ্ছে যে আপনার দেখতে হবে এটা কাস্টমারদের পক্ষ থেকে অ্যান্ড কম্পিটিশন পয়েন্ট অফ থেকে। সো যেহেতু আমাদের এখানে যে মেজর সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে ধরেন 5-6% ইনফ্লেশন আছে। জি, আপনি ব্যাংকের ডিপোজিটের 7-8-এর নিচে আপনি কমাতে পারতেছেন না। সো 7-এর নিচে আপনি যেতে পারতেছেন না, যেখানে 6% ইনফ্লেশন। আমি যদি একটা লোককে বলি যে তুমি ব্যাংকে 1 বছরের জন্য ডিপোজিট রাখো, সে অ্যাটলিস্ট 7% না পেলে তো সে আসবে কেন? তার ইনফ্লেশন তো তাকে কভার করতে হবে। রাইট। দেন এইটার উপর তাকে ট্যাক্স দিতে হচ্ছে, 25%, 15% ট্যাক্স দিতে হচ্ছে। সো আপনি 7%-এর নিচে আপনি ডিপোজিট রেট আনলে আর পাবলিক উইল নট বি ইন্টারেস্টেড, দে উইল অলওয়েজ লুক ফর অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস। ব্যাংক ছাড়া আর কি ইনভেস্টমেন্ট হতে পারে? Option নাই, that is a different issue, but they would like to explore. Then the funds goes to other sectors like real estate and other land purchase, so it moves on that. So আমার যদি average cost of fund ধরেন 6 যদি হয়, then আমাকে 4% মার্জিন রাখলো, I have to lend it at 10%. আচ্ছা, আপনি বাইরে থেকে যে ফান্ডটা আসতেছে এটা আসতেছে ধরেন 4-4.5%। সো কাস্টমারদের পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন, they have a 4-5% আপনার অ্যাডভান্টেজ অফ ইন্টারেস্ট রেটস। Then they have other advantage, securities and other issues তাদের কাজ করে। তো ডেফিনেটলি কাস্টমার যেহেতু তাদের স্কোপটা আছে, আমরা স্কোপ দিচ্ছি, ওনারা ওখানে চলে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য কম্পিটিশন ক্রিয়েট করতেছে। মূল যে অভিযোগটা আছে আমাদের ইন্টারেস্ট রেট বেশি, তাহলে ইন্টারেস্ট কমানোর কি তারা আসলে? সো অরিজিনালি আপনি যদি আমাদের ইকোনমি যেটা চেষ্টা করেন যে ইটস নট দ্যাট, প্রবলেমটা হচ্ছে যে নরমালি when I have a higher inflation rate, then my currency should be depreciated at certain percentage of time. Last 5-6 years we are not seeing any depreciation.
সো আপনার এখন যারা বাইরে থেকে বড় করতেছে তারা ইনভেরিয়েবলি ধরে নিচ্ছে যে দে উইল নট সি এনি ডিভ্যালুয়েশন অফ দ্য টাকা। আচ্ছা ঠিক আছে, সো পয়েন্ট হচ্ছে যদি তারা ডিভ্যালুয়েশনের রিস্কে থাকতো যে এখন যেটা আমার 78 টাকা পার ডলার বা 77 টাকা, আমার এটা এক্সপেক্টেড যেটা প্রত্যেক বছর 3-4-5 টাকা করে কমবে, দেন দে শুড হ্যাভ বিন কশাস। সো বেসিক্যালি দে আর কিপিং দেমসেলফ এক্সপোজড টু দ্য এক্সচেঞ্জ রেট রিস্ক, যেটা আমরা 4-5 বছর দেখে আসছি হয়তো হচ্ছে না, বাট এটা যে ফিউচারে হবে না সেটা তার কোনো শর্ত নাই। এন্ড ইন মোস্ট অফ দিস ট্রানজাকশন এগুলো আপনার এক্সচেঞ্জ রেট রিস্ক কভার করা না। আপনার ফরেন কারেন্সিতে যে বরোইংটা হচ্ছে এই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা এক্সচেঞ্জ রেটের যে রিস্কটা আছে সেটা কভার করা না, দে ডোন্ট টেক এ প্রোটেকশন বিকজ প্রোটেকশন ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, এখন আপনি যদি ডেভেলপড ওয়ার্ল্ডে যান ওখানে ইন্টারেস্ট রেট তো 0.5%, আপনি ব্যাংকে টাকা রাখলে দেয়ার আর সার্টেন প্লেসেস দে ডোন্ট ইভেন গিভ এনি ইন্টারেস্ট, আপনাকে বছরের শেষে তারা চার্জ কেটে দিবে। আচ্ছা, সো দেয়ার কস্ট অফ ফান্ডিং বেসিক্যালি নেগেটিভ, ইন সাম প্লেসেস ব্যাংকস হ্যাভ এ নেগেটিভ কস্ট অফ ফান্ড। সো তারা আপনার কম রেটে ওইখানকার কনটেক্সটে লেন্ড করতে পারতেছে। সো এটা দ্যাটস ডেফিনেটলি প্রসেস, যার জন্য আমাদের এক্সেস লিকুইডিটি আছে। অ্যান্ড ডেফিনেটলি এক্সেস লিকুইডিটি ইজ এ হেডেক ফর আস, বিকজ আপনি এক্সেস যে টাকাটা পড়ে থাকতেছে আমি সেটার যে কস্টটা আছে এটা আমার অন্য যেটুক যাকে লেন্ড করতে পারতেছি ওইখানে আমাকে চার্জ করতে পারছেন, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো আমার জায়গায় আমার কস্টটা টোটালিটি বেসিসে আমাকে ম্যানেজ করতে হচ্ছে। দ্যার ইজ নো অপশন যে আমি ইন্ডিভিজুয়াল বেসিসে এটা ম্যানেজ করতে পারতেছি। সো ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান হেডেক ফর আস। ধন্যবাদ জনাব জাহিদ। বৈদেশিক এই সাহায্য যেটা লোনের কথা যেটা বলছি আমরা, এখানে ঝুঁকি কি ধরনের আছে? আপনি যদি এন্টারপ্রেনার দিক থেকে বলেন তাদের কোনো ঝুঁকি আছে বা? জি স্যার, যেটা বললেন যে আমাদের ফরেন কারেন্সি যে এক্সচেঞ্জ রেট রিস্কটা আছে সেটা হয়তো এখানে কভার করা নাই, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়ে থাকে। তবে ওনারা, আমার যতটুকু ধারণা যে ওনারা উদ্যোক্তারা ফরেন কারেন্সির দিকে ঝুঁকছে অনলি ডিউ টু ইন্টারেস্ট রেট। লোকাল যে আমরা লেন্ডিং রেট দেখি সেখানে আমরা ডবল ডিজিট লেন্ডিং রেটটা পাচ্ছি, কিন্তু যদি ফরেন কারেন্সিটা এটা বড়টা হয় তাহলে তারা সিঙ্গেল ডিজিট ইভেন লেস দ্যান 5% ইন্টারেস্টে হয়তো তারা বড় করতে পারছে। কাজে এখানে একটা হিউজ গ্যাপ তারা চিন্তা করতেছে এবং দেখতে পাচ্ছে। এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই মূলত ফরেন এক্সচেঞ্জ লোনের দিকে এন্টারপ্রেনিয়ররা ঝুঁকছে বলে আমার ধারণা। আচ্ছা, এইখানে যে 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 ইনহারেন্ট একটা ঝুঁকির কথা বলছিলেন যারা হালদার, সেখানে যদি ফরেন এক্সচেঞ্জ রেটের বড় ধরনের পরিবর্তন হয় তখন তারা আসলে ঝুঁকিতে পড়বেন বলছেন, কিন্তু তারা তো আসলে ফরেন কারেন্সিতেই লোনটা রিপেমেন্ট করবেন, তাই না কি? সো এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ধরেন স্পেশালি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, লাইক ইফ ইউ লুক ব্যাক টু দ্য গার্মেন্টস or textiles, ultimately was exporting out. They have a calculation that their income is also in dollar. Okay. So if when the exchange rate changes, they will be earning in dollar and they will be paying back in dollar. Exactly. Which is not true for all the cases. So যেখানে আপনার ফরেন কারেন্সি borrowing is backed by foreign currency income, সেখানে ধরেন তাদের exchange rate riskটা নাই। But when that is not the case, then they have definitely an exchange rate risk. This is one factor. Second risk is that from the overall economic point of view, that how much is the total foreign borrowing in the private sector now? Because whatever the borrowing, even আপনি যদি ব্যাংকে আমরা যেটা এখন অ্যালাউ করি 360 days deferred payment. জি। So normal process, যে ক্লায়েন্ট আসতেছে বলতেছে I am taking the LC, bringing the goods here and he will be paying on a 360 day basis deferred payment. সে সাপ্লায়ারকে 360 days এর যে ইন্টারেস্ট এটা আছে ওইখানেই তারা ইনক্লুড করে দিয়ে জিনিসটা নিয়ে আসতেছে। ইস্যুটা হচ্ছে যে how much we have to pay after 1 year or 2 year or 3 year. আচ্ছা। So that management also, that is a risk factor from the overall economic point of view. এখানে আসলে ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংকগুলো এক ধরনের গ্যারান্টিড হয় এই ধরনের লোনের ক্ষেত্রে। In some cases the bank has to give the guarantee. এক্স্যাক্টলি, সেখানে ব্যাংকগুলো আসলে কি ধরনের সেফগার্ড নিতে পারে বা আছে কিনা? So ব্যাংকগুলো যেটা হচ্ছে যে নরমালি যখন ব্যাংকে গ্যারান্টি ইস্যু করতে হয়, হি টেক্স এ টোটাল কোলাটেরাল হিয়ার। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, আপনি যখন লোকালি আমি কাউকে লেন্ড করতেছি তখন আমি সরাসরি তার কাছ থেকে কোলাটেরালটা নিয়ে নিচ্ছি। জি। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি বেসিক্যালি ফরেন যে ব্যাংক লেন্ড করতেছে তার হয়ে আমি কোলাটেরালটা এখানে হোল্ড করে আমি তাকে একটা গ্যারান্টি ইস্যু করতেছি। জনাব প্রশান্ত কুমার হালদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আমরা এই নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। ধন্যবাদ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।